সেকেন্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে অর্কিড যখন এই ডেভিলের কথা শুনছিল না, তখন ডেভিল বলে যে তোমার শরীর এখন আমার কন্ট্রোলে রয়েছে। এই কথা বলে সে বলে তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে কিন্তু আমি তোমার শরীরের ক্ষতি করব। এই কথা বলে অর্কিডের যে লম্বা লম্বা চুলগুলো ছিল সেই ডেভিল তার পাওয়ারের মাধ্যমে সেই চুলগুলোকে কেটে ফেলতে থাকে। আর এই জিনিসটা দেখে অর্কিড পাগলের মতো করতে থাকে। সে বলছিল যে তুমি আমার চুলগুলোকে কেটো না, তুমি জানো এই চুলগুলো আমি 1000 বছর ধরে যত্ন করে করে এত বড় বানিয়েছি, আর তুমি আমার চুলগুলোকে এভাবে কাটতে পারো না। ডেভিল কেয়ার কোনো কথা শুনে অর্কিডের চুলগুলোকে কেটে ফেলে দেয়। আর অর্কিড এখানে কান্না করতে থাকে। এক পর্যায়ে অর্কিড বলে যে তোমার শরীরও কিন্তু আমার কন্ট্রোলে রয়েছে, আমি এখন তোমার চুল ছিঁড়ে ফেলবো, আমি তোমার চুল ছিঁড়তে ছিঁড়তে একদম টাক বানিয়ে দেবো, তোমাকে দেখতে একদম কুৎসিত দেখাবে। এইসব বলছিল এবং সে ডেভিলের চুলগুলো টেনে টেনে ছিঁড়ছিল। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম, সে যখন ডেভিলের চুল ধরে টানছিল তখন অর্কিডের শরীরেও এই ব্যথাটা অনুভব হচ্ছিল, মানে ডেভিল অর্কিডের ব্যথা অনুভব করতে পারছিল। এরপরে আমরা দেখতে পাই অর্কিড এসব কথা বলে সে কান্না করে বসে পড়ে এবং বলে যে তুমি আমার সঙ্গে এটা করতে পারো না, তুমি অনেক বেশি খারাপ। অর্কিডের কান্না দেখে ডেভিল এখানে বলে যে চুপ করো, আমি তোমার চুলগুলোকে ঠিক করে দেবো। তখন অর্কিড বলে না, কোনো কিছুই ঠিক হবে না, আমি আমার চুল চাই, আমি আমার 1000 বছরের যত্ন করা চুল চাই, চুল চাই, চুল ঠিক করে দাও, এই বলে কান্না করতে থাকে। তখন ডেভিল করে কি, তার পাওয়ারের মাধ্যমে অর্কিডের চুলগুলো আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যায় এবং অর্কিডকে বলে এবার তুমি খুশি, কান্না থামাও, আর আমার কথা না শুনলে আমি তোমাকে এখানেই শেষ করে দেবো। এই কথা বলে অর্কিড মানে সেই ডেভিলের আত্মাটা একদম গলা ধরে অর্কিডকে তুলে ফেলে। এখানে ডেভিল অর্কিডকে বলছিল যে তার পাওয়ারটাকে কাজে লাগিয়ে সে এখান থেকে বের হতে তাকে সাহায্য করতে। অর্কিডের শরীর তো অনেক দুর্বল আর অর্কিডের শরীরে কোনো পাওয়ারও নাই। এখানে কোনো মতেই অর্কিড ডেভিলের পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারছিল না। এক পর্যায়ে তখন ডেভিল বলে আমি বুঝতে পেরেছি কি করলে আবার আমরা একে অপরের শরীর এক্সচেঞ্জ করতে পারবো আগের মতোই। এই কথা বলে তখন ডেভিল অর্কিডকে কিস করতে যায়। অর্কিড যেহেতু ডেভিলের শরীরে ছিল, তার শরীর তো অনেক বেশি পাওয়ারফুল, সে করে কি ডেভিলকে অনেক জোরে সরিয়ে দেয়। আর তখন সেই ডেভিল গিয়ে সেই শিল্ডের সঙ্গে ধাক্কা খায় এবং তার শরীরে এক ধরনের বিদ্যুতায়িত হতে থাকে। আর যখন অর্কিড বুঝতে পারে যে এইভাবে চলতে থাকলে তো অর্কিডের শরীর এই শিল্ডে লেগে ধ্বংস হয়ে যাবে আর অর্কিড কখনোই আর আগের জায়গাতে ফেরত যেতে পারবে না, এই কথা ভেবে তখন অর্কিড কোনোভাবে পাওয়ারটাকে একটু কন্ট্রোল করে ডেভিলের কাছে চলে যায় এবং সে গিয়ে ডেভিলকে কিস করে দেয়। আর তখন তাদের সোল আবার এক্সচেঞ্জ হয়ে যায় এবং যার যার শরীরে তার সোল ফিরে যায়। এখানে অর্কিড নিজের সোল নিজের শরীরে ফিরে পেয়ে অনেক বেশি খুশি ছিল। সে তো খুশিতে নাচছিল এবং সে তার সামনে দেখতে পাচ্ছিল অনেক কালো ধোঁয়া এসে একত্রিত হয়ে যায় এবং ডেভিল তার পূর্ণ শক্তিতে ফিরে আসে। আর ডেভিল এখানে তার আসল রূপেও চলে আসছিল। এখানে ডেভিল তার আসল রূপে এসে বলে তুমি এবার শেষ। এই কথা বলে সে অর্কিডের কাছে এগিয়ে আসে এবং সে অর্কিডের গলা চেপে ধরে। এতক্ষণ অর্কিড তাকে জ্বালিয়েছে এই জন্য। অর্কিডের গলা যখন সে একটু জোরে চেপে ধরে তখন সে লক্ষ্য করে যে তার মনে হচ্ছে তার গলাও কেউ অনেক জোরে চেপে ধরেছে। আর আমরা এখানে দেখতে পাই ডেভিলের কপালেও সেই ম্যাজিক্যাল ফ্লাওয়ারটা দেখি, যেটা কিনা অর্কিড যখন এই মায়াজালে পড়ে গিয়েছিল তার গলার ওখানে ভেসে আসছিল। তখন ডেভিল অর্কিডকে ছেড়ে দেয়। এখান থেকে সিন কাট করে আমাদেরকে দেখানো হয় সিয়াংজুকে। সে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল একটা পিকচারের মাঝে। যেহেতু এটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড তাই এখানে মানুষ পিকচারের মাঝেও দেখা করতে পারে। এখানে একটু মন মরা ছিল সিয়াংজু। সে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল সেই ফেরিকে নিয়ে। তখন সিয়াংজু বলে তুমি কি আবার সেই ফেরিটার প্রেমে পড়ে গিয়েছো নাকি যে তোমাকে রক্ষা করেছে? তখন সিয়াংজু বলে যে এরকম কিছুই না। তখন তার ফ্রেন্ড তাকে মনে করিয়ে দেয় যে তোমার বিবাহ কিন্তু 3000 বছর পূর্বে গড অফ সিসানের সঙ্গে ঠিক হয়ে আছে। গড অফ সিসান যেহেতু গায়েব হয়ে গিয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্যই কিন্তু তুমি এখনো পার্টনার ছাড়া রয়েছো। সো তুমি একটা মামুলে পরীর জন্য কিন্তু আবার কোনো ঝামেলাতে জড়িও না। তখন সিয়াংজু বলে যে না, এরকম কিছুই না। এই পর্যায়ে আমরা অর্কিড এবং ডেভিলকে দেখতে পাই, মানে ডংফ্যাংকে দেখতে পাই। তারা দুইজন মায়াজাল থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। আর এদিকে আমরা সিয়াংজুকে দেখতে পাই, সে তার বন্ধুর সঙ্গে ওখানে বসে থাকা অবস্থায় আভাস পায় যে হয়তো কোনো ডেভিল বের হয়ে আসছে কোনো শিল থেকে। আর এই জিনিসটা ভেবে সে তখন তাড়াহুড়ো করে সেই পিকচার থেকে তার বন্ধুকে নিয়ে বের হয়ে আসে। বাট সে লক্ষ্য করতে পায় যে সে জঙ্গলের ভেতর দিয়ে দুইটা মিনি ডেভিল বলা যেতে পারে তারা যাচ্ছিল, যারা কিনা খুবই পাওয়ারলেস টাইপের ডেভিল হয়ে থাকে। তাদেরকে দেখে সে আবারও বেঁধে সে কুয়ার ভিতরে বা সে মায়াজালের ভিতরে ফেলে দেয়
এদিকে আমরা জানতে পারি ডংফ্যাং যখন সেই শিল্ড থেকে অর্কিডকে নিয়ে বের হয়ে আসে, সেই শিল্ডটা অলরেডি ভেঙে গিয়েছিল। ডংফ্যাংটা শক্তির মাধ্যমে সেই শিল্ডটাকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে তৈরি করে দেয়, যাতে হচ্ছে অন্য গডাসরা এই জিনিসটা দেখে না বুঝে যে এখান থেকে ডংফ্যাং বের হয়ে এসেছে। এদিকে আমরা রাত্রের সিন দেখতে পাই। এখানে আমরা অর্কিডকে দেখতে পাই, সে হচ্ছে যায় সেই শপটাতে তার রুট পাওয়ারের ওই জুসটাকে কিনতে। সে যখন এখানে যায় তখন তার কাছে যে টাকাটা ছিল সেই জুসের তুলনায় অনেক বেশি কম ছিল। এই শপকিপারটা তাকে সেই জুসটা দিতে চাচ্ছিল না, সে অনেক অনুরোধ করে। তখন তার একজন লোক আসে এবং একটা সিটির নাম বলে, যে সিটিটা কিনা অনেক বেশি ডেঞ্জারাস ছিল, সেখান থেকে একটা ডেলিভারি আসছে, সেই ডেলিভারিটা সেখানে দিয়ে আসতে হবে। কেউ রাজি হচ্ছিল না। তখন সেই শপকিপারটা বলে, তুমি যদি এই ডেলিভারিটা দিয়ে আসো তাহলে এই জুসটা আমি তোমাকে কম টাকাতেই দিয়ে দেবো। আর অর্কিড অনেক বেশি ইনোসেন্ট ছিল, সে রাজি হয়ে যায়। অর্কিড যখন এখানে যায় তখন সে একটা দরজা খুলতেই দেখতে পায় যে একটা লোকে একটা মেয়েকে আটকে রাখা হয়েছে। সে মেয়েটা অর্কিডের কাছে সাহায্য চায়। অর্কিড তখন সেই মেয়েটাকে সাহায্য করতে চায় এবং সেই পার্সেলটা সেখানে রেখে সেই মেয়েটাকে একটা ফ্লাওয়ার ট্রি বানিয়ে লুকিয়ে নিয়ে যেতে থাকে। আর তখন তার হাতের ব্রেসলেটটা হচ্ছে ঝলসানি দিয়ে ওঠে এবং সে বুঝতে পারে যে এখানে কোনো ডেস্টিনি লিভ আছে। সে বলে যে এখানে ডেস্টিনি লিভ কিভাবে আসবে, সব ডেস্টিনি লিভ তো অরবিটাল হলে জমা থাকে। সে দেখতে যায় এবং একটা লিভ দেখে, যে লিভটাতে কিনা কোনো ডেস্টিনি লেখা ছিল না, একদম সাদা একটা লিভ ছিল। তখন অর্কিড কিছু বুঝতে পারে না এবং এক পর্যায়ে সে দেখতে পায় যে তার পেছনে কেউ একজন চলে আসছে। এখান থেকে সিন কাট করে আমাদেরকে আবার সেই যুদ্ধ স্পটে নিয়ে যাওয়া হয় ড্রামার প্রথম অংশে। এখানে আমরা দেখতে পাই, এখানে যখন ডংফ্যাং আসে যুদ্ধ করতে তার সৈন্যদেরকে নিয়ে, তখন আমাদেরকে প্রথমবারের মতো দেখানো হয় হচ্ছে চেরি ওম্যানকে। চেরি ওম্যান এখানে আসে, তখন ডেভিল অনেক হাসি দিয়ে বলেছিল যে তোমার মতো একজন ওম্যান কিভাবে আমার সামনা করতে পারে, আর আমার এত বড় একটা পাওয়ারফুল সৈন্যরা রয়েছে। তখন এই চেরি ওম্যান নিজেকে ধ্বংস করার মাধ্যমে সব কিছুকে ঠিক করে দিয়েছিল, এটা তো আমরা আগে থেকেই জেনেছিলাম। আর তার যে তরবারিটা ছিল সেটা সেখানেই থেকে যায়, আর এই তরবারিটা শুধুমাত্র চেরি ওম্যানই তুলতে পারবে। আর আমরা দেখতে পাই ডংফ্যাং প্রথমে এসেই হচ্ছে তার এক শিষ্যর কাছে যায়, যে কিনা একটা ড্রাগন ছিল, সে এতদিন লুকিয়েছিল, তাকে গিয়ে ডাকে, তাকে সঙ্গে করে নিয়ে সে সেই তরবারির কাছে যায় এবং বলে যে এই তরবারিটা শুধুমাত্র চেরি ওম্যানই তুলতে পারবে। এখানে ডংফ্যাং তার সেই শিষ্যের সঙ্গে কথাই বলছিল। এক পর্যায়ে সে দেখতে পায় যে তার শরীরে বিভিন্ন ধরনের স্পট পড়তে থাকে। তারপরে তার মনে পড়ে সে যখন সেই মায়াজালের ভেতরে অর্কিডের গলা চেপে ধরেছিল, তখন তার মনে হচ্ছিল তার গলাও কেউ চেপে ধরে আছে, অর্থাৎ অর্কিডকে কেউ হার্ট করার চেষ্টা করছে। এই পর্যায়ে তখন ডংফ্যাং হচ্ছে অর্কিডের সন্ধানে যেতে থাকে। আর আমরা দেখতে পাই যে সে অর্কিড যেখানে গিয়েছিল সেখানে হচ্ছে অনেক শক্তিশালী একটা মেয়ে ডেভিল টাইপের কিছুই সে থাকে এবং সে হচ্ছে অনেক বেশি রুড। সেই মূলত কে মারছিল কারণ সে সেখানকার একজন লোককে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই লোকটাকে সে একটা অগ্নিকুণ্ডে ফেলে দেয় এবং অর্কিডকেও ফেলেই দিচ্ছিল, অর্কিড পড়ে যাচ্ছিল। তখন সেখানে চলে আসে হচ্ছে ডংফ্যাং, আর ডংফ্যাং অর্কিডকে ধরে ফেলে। আর এখানেই সেকেন্ড এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।